দেখো, আগের যে ভিডিওটা আমি তোমাদের দিয়েছিলাম সেই ভিডিওতে কিছু সাউন্ড প্রবলেম ছিল। মনে হচ্ছে যেন কোথাও ইকো হচ্ছে, বুঝতে একটু হয়তো অসুবিধা হতে পারে, তার জন্য আমি অডিও রেকর্ডিং করছি। ওই ভিডিওর পুরো বিষয়বস্তুটা আমি ফুটিয়ে তুলছি এই অডিওর মাধ্যমে। একটুকু শোনো। দেখো, তোমরা সায়েন্সের ছাত্র, তোমরা নিঃসন্দেহে সায়েন্সের উপরেই জোরটা বেশি দেবে, কিন্তু বাংলা ইংরেজিটাও একটু দেখতে হবে, কারণ উচ্চ মাধ্যমিকে বাংলা এবং ইংরেজিতেই সবচেয়ে বেশি নাম্বারটা উঠে আসে। বাংলাতে একটু যদি তোমরা পড়াশোনা করো তাহলে 91 to 3 নিঃসন্দেহে চলে আসবে, তো পার্সেন্টেজটা অনেকটা বেড়ে যাবে। তো বাংলার আমি একটু তোমাদের নাম্বার বিভাজনটা বলছি, শোনো। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরের পরীক্ষার মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বর, 20 নম্বর হবে প্রজেক্ট। 80 নম্বরের মধ্যে 18 নম্বর থাকবে এমসিকিউ, 12 নম্বরের থাকবে এসিকিউ, 12 আর 18 30 নম্বর, এমসিকিউ আর এসিকিউ মিলে 30 নম্বর থাকবে। আর 50 নম্বরের থাকবে বড় প্রশ্ন। সেই বড় প্রশ্নের সর্বোচ্চ মান হচ্ছে 5 নম্বর। মাধ্যমিকে তোমরা যা পড়ে এসছো, উচ্চ মাধ্যমিকে আরও অনেক কিছু পড়তে হবে, অনেক নতুন নতুন টপিক পাবে। যেমন বাংলা সাহিত্যের ইতিহাস একটি নতুন টপিক তোমাদের, এগুলো পরে আলোচনা করব। দেখো, ক্লাস 11-এ তোমাদের 4টি কবিতা আছে। প্রথম কবিতা হলো নীলধ্বজের প্রতি জনা, তারপরে হলো বাড়ির কাছে আরসিনগর, তারপরে হলো দ্বীপান্তরের বন্দিনী, তারপর নুন। এই 4টি কবিতা। তার মধ্যে আজকে আমি তোমাদের যেটা আলোচনা ভিডিওতে করেছি সেটা হলো নীলধ্বজের প্রতি জনা। যখন কোনো বিষয় পড়বে, গদ্য হোক, পদ্য হোক, নাটক, উপন্যাস, ছোট গল্প, যাই পড়ো না কেন, তোমরা যদি এরকমভাবে পড়ো, প্রথমে কবি পরিচিতি সংক্ষেপে জেনে নিলে, তারপর জানলে নামকরণ, তারপর বিষয়বস্তু, তাহলে খুব সহজে সুবিধা হবে তোমাদের বুঝতে। ঠিক সেরকমভাবে আমি প্রথমে কবি পরিচিতি একটু বলার চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে। আমাদের আজকের কবি হলেন মধুসূদন দত্ত। দেখো, মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করছেন। তার পিতার নাম রাজনারায়ণ দত্ত, মাতা হলেন জাহ্নবী দেবী। অন্যান্য কবি সাহিত্যিকদের মতো মধুসূদনের জীবনযাত্রা ছিল একটু অন্যরকম। অন্যান্য কবি সাহিত্যিক যেমন খুব দুঃখ কষ্টের মধ্যে মানুষ হয়েছে, মধুসূদন ছিলেন ধনী পরিবারের সন্তান। তার পিতা ছিলেন ব্যারিস্টার অর্থাৎ উকিল, তাই তিনি বিলাসবহুলের মধ্য দিয়ে জীবনযাপন করেছেন। আদি বাসভূমি তাদের বাংলাদেশ। পিতার কর্মসূত্রে 7 বছর বয়সে পিতার সঙ্গে মধুসূদনকে চলে আসতে হয় কলকাতায়। কলকাতায় এসে বসবাস শুরু করেন। কলকাতায় তার বেড়ে ওঠা, পড়াশোনা সব কিছু। তোমরা তো জানো, ছোটোবেলা থেকেই মধুসূদনের ইংরেজি সাহিত্যে প্রবল আকর্ষণ ছিল। তার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল যে তিনি ভবিষ্যতে ইংরেজ কবি হবেন, বিদেশ যাবেন, প্রচুর নাম অর্জন, খ্যাতি অর্জন করবেন। সেই উদ্দেশ্যে সেরকমভাবে তিনি পড়াশোনা শুরু করলেন। তাকে ভর্তি করা হলো হিন্দু কলেজে। খুব সুন্দরভাবে পড়াশোনা করছেন। মধুসূদনই বিভিন্ন ভাষা লিখতে পড়তে পারতেন। প্রায় 10-12 রকম ভাষা তিনি জানতেন। সেই সময় 1843-এ তিনি দেখলেন যে তখন তিনি ইংরেজি ভাষা সম্পর্কে বেশ ভালো জ্ঞান অর্জন করে ফেলেছেন, ইংরেজি সম্পর্কে লেখালেখিও শুরু করেছেন। তিনি দেখলেন তিনি এবার ইংরেজি কবি হবার তার সম্ভাবনা জেগে উঠেছে, কিন্তু ইংরেজ কবি হতে গেলে তার মাথায় চলে এলো তাকে খ্রিস্টান হতে হবে।
তবে নাকি তার কাব্যগ্রন্থ বা লেখা যা লিখবেন সেগুলো সাহিত্য মহলে প্রচার পাবে। তাই তিনি 1843-এ ওল্ড মিশন চার্চে, এটা কলকাতায় অবস্থিত, ওল্ড মিশন চার্চে আলেকজান্ডার ড্রাফেল, তার কাছ থেকে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষা নিলেন। তার পিতা যখন জানলেন তিনি খ্রিস্টান হয়েছেন, তাকে ত্যায্যপুত্র করলেন। তারপর তাকে হিন্দু কলেজ ছাড়তে হলো, অন্যত্র কলেজে ভর্তি হলেন। এরকমভাবে তার জীবনটা কাটতে শুরু করলো। তারপর তিনি চলে এলেন মাদ্রাজ। সেখানে এসে একটি স্কুলের শিক্ষক রূপে নিযুক্ত হলেন। সেখানে এসে তিনি বিবাহ করলেন একটি ইংরেজ মহিলাকে, যার নাম রেবেকা। কিন্তু তার সঙ্গে দীর্ঘদিন তিনি সংসার করতে পারেননি। 8 বছরেই ব্রেকআপ হয়ে যায়, বিবাহ বিচ্ছেদ ঘটে। তারপর আবার তার দ্বিতীয় পত্নী, যার নাম সোফিয়া, তার একটি পুত্র এবং কন্যা হয়। পুত্রের নাম হচ্ছে নেপোলিয়ান আর কন্যার নাম হচ্ছে শর্মিষ্ঠা। সেই সময় তিনি দুটো ইংরেজি কাব্য লিখলেন। নামগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রথমটা হলো দ্য ক্যাপটিভ লেডি, তারপর হলো দ্য ভিশন অফ দ্য পাস্ট। ক্যাপটিভ লেডি অ্যান্ড দ্য ভিশন অফ দ্য পাস্ট দুটো কাব্যই বেশ ভালো, কিন্তু তিনি বাঙালি বলে তার কাব্য সেরকমভাবে প্রচার পায়নি। অবশেষে তিনি তার ভুল বুঝতে পারলেন যে তিনি ইংরেজি সাহিত্য বা ইংরেজি চর্চা করে যে বহু মূল্যবান জীবনের সময় তিনি অতিবাহিত করলেন, সেই সময় তিনি যদি বাংলায় সময়টা দিতেন তাহলে হয়তো আরও অনেক কিছু লাভ করতে পারতেন, খ্যাতি অর্জন করতে পারতেন। তিনি তার ভুল বুঝতে পারলেন এবং পুনরায় তার স্ত্রীকে নিয়ে কলকাতায় ফিরে এলেন নিজ বঙ্গভূমিতে। তিনি যখন বাংলায় আসলেন তখন ঠিক সেই সময় বাংলায় নাটক লেখার প্রবল প্রচলন চলছিল। তখন কলকাতায় বেশ যারা বড় বড় জমিদার, তারা তাদের খামার বাড়িতে নিজের টাকা পয়সা খরচা করে রঙ্গমঞ্চ তৈরি করে নাটক অভিনয় করে তারা দর্শকদের দেখানোর চেষ্টা করছিল। মানে সেই প্রচলনটা তখন চলছে, সেই হিড়িকটা তখন চলছে কলকাতায়। তো সেই রকম কোনো একদিন মধুসূদন পাইকপাড়ির জমিদার, তিনি বেলগাছিয়া রঙ্গমঞ্চ তৈরি করে সেখানে রাজনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক অভিনয় হচ্ছিল। সেই নাটকটি তিনি দেখতে গেলেন, মধুসূদন দত্ত। সেই নাটক অভিনয় দেখে তিনি হতাশ হয়ে পড়লেন যে এই রকম নিম্নমানের নাটক, এই নাটক এখন বাংলায় চলছে। আমি তো এর চেয়ে আরও ভালো নাটক আমি তৈরি করতে পারবো। নাট্য পরিচালক, প্রযোজক এনাদের সঙ্গে কথা বললেন। তেনারা বললেন, বেশ ঠিক আছে, আপনি যদি আরও ভালো মাপের নাটক তৈরি করতে পারেন তাহলে আপনার নাটক আমরা অভিনয় করে দেখাবো। যাই হোক, তখন থেকেই মধুসূদনের বাংলা সাহিত্যে পথ চলা শুরু। তোমরা লক্ষ্য রাখো, তার আগে কিন্তু মধুসূদন বাংলায় আসেননি। প্রথম বাংলায় পথ চলা শুরু নাটক নিয়ে। প্রথম নাটক লিখে ফেললেন তিনি শর্মিষ্ঠা। তারপরে তিনি নাটক লিখলেন পদ্মাবতী, তারপর লিখলেন কৃষ্ণকুমারী, তারপর মায়াকানন। পরপর 4খানা নাটক তিনি লিখে ফেললেন। আবার বলি নাটকগুলোর নাম। প্রথম নাটক লিখলেন শর্মিষ্ঠা, তারপর পদ্মাবতী, তারপর কৃষ্ণকুমারী, তারপর মায়াকানন। নাটক ছাড়াও তিনি লিখলেন আরও 2খানি প্রহসন। প্রহসন জিনিসটা কি? প্রহসন হচ্ছে হাস্য কৌতুক। যে নাটক দেখলে মানুষের মনে হাসি জেগে উঠবে, মানুষ একটু বিনোদন পাবেন, যাকে ইংরেজিতে আমরা বলি কমেডি। অনেক তোমরা কমেডি সিনেমা দেখো, ঠিক সেটাই বাংলাতে প্রহসন। তিনি 2খানি প্রহসন লিখলেন। প্রথম প্রহসনটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, দ্বিতীয় হলো বুড়ো শালিকের ঘাড়ে রো। তাহলে নাটকের নাম বললাম, প্রহসন বললাম। এরপর মধুসূদন চলে আসছেন কাব্যের জগতে। কাব্যের জগতে তার প্রথম কাব্য হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য। প্রথম কাব্য তার মধুসূদনের।
1860 লিখছেন। তারপরে মেঘনাদ বধকাব্য 1861। তাহলে প্রথমে কি বললাম, প্রথম তিনি কাব্য লিখলেন তিলোত্তমা সম্ভব কাব্য 1860। তারপর লিখছেন মেঘনাদ বধকাব্য 1861। একে আমরা মহাকাব্য বলতে পারি। আর এই কাব্যের জন্যই মধুসূদন বাংলা সাহিত্যে অমরত্বের অধিকারী হয়েছেন। তারপর লিখছেন ব্রজাঙ্গনা কাব্য 1861। এটি হলো একটি গীতিকাব্য। তারপর লিখছেন বীরাঙ্গনা কাব্য 1862। এটি হলো একটি পত্রকাব্য। তারপর লিখছেন চতুর্দশপদী কবিতা 1866-তে। এটি হলো সনেট। এই হলো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা কাব্যের নাম জানলাম। দেখো নামগুলো আবার বলছি। প্রথম কাব্য হলো তিলোত্তমা সম্ভব কাব্য 1860। তারপর লিখছেন মেঘনাদ বধকাব্য 1861। তারপরে লিখছেন ব্রজাঙ্গনা কাব্য 1861। তারপরে লিখছেন বীরাঙ্গনা কাব্য 1862। তারপর লিখছেন চতুর্দশপদী কবিতা 1866। এখান থেকে এই কাব্যগুলো থেকে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো বীরাঙ্গনা কাব্য। মাইকেল মধুসূদন দত্তের 1862-তে তিনি লিখছেন। বীরাঙ্গনা কাব্য। এই কাব্য সম্পর্কে একটু আলোচনা করছি। দেখো আমরা অলরেডি বিষয়বস্তুর মধ্যে ঢুকে গেছি। আমাদের আজকে যে আলোচ্য কবিতা নীলধ্বজের প্রতি জনা, সেই জনা কবিতাটি নেওয়া হয়েছে আমাদের বীরাঙ্গনা কাব্য থেকে। মধুসূদন দত্ত এই কাব্যটি লিখছেন 1862-তে। এই কাব্যটিকে আমরা বলবো এটি হলো একটি পত্র কাব্য, যাকে ইংরেজিতে বলে এপিস্টিল। এই এপিস্টিল শব্দটি ল্যাটিন শব্দ এপিস্টুলা থেকে এসেছে। এপিস্টিল কথার অর্থ হচ্ছে পত্রকাব্য, যেটা ল্যাটিন শব্দ এপিস্টুলা থেকে এসেছে। তাহলে আমরা উৎস জানতে পারলাম, বীরাঙ্গনা কাব্য হলো একটি পত্রকাব্য। এবার মধুসূদন এই পত্রকাব্য কিভাবে লিখলেন বা কি দেখে লিখলেন? তিনি রোমান কবি ওভিদ, যার পুরো নাম পাবলিয়াস ওভিডিয়াস নাসো, সেই রোমান কবি ওভিদের একটি কাব্য আছে যার নাম হিরোইদেশ কাব্য। সেই হিরোইদেশ কাব্য অবলম্বনে আমাদের মধুকবি লিখে ফেললেন বীরাঙ্গনা কাব্য। মনে রাখার চেষ্টা করো, রোমান কবি ওভিদের হিরোইদেশ কাব্য অবলম্বনে আমাদের বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত লিখে ফেললেন বীরাঙ্গনা কাব্য। ওভিদের হিরোইদেশ কাব্যে আছে মোট 21টি এপিস্টিল, অর্থাৎ 21টি পত্র আছে। মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে আছে 11টি পত্র। ভালো করে বোঝার চেষ্টা করো। ওভিদের হিরোইদেশ কাব্যে আছে 21টি পত্র, মধুসূদনের বীরাঙ্গনা কাব্যে আছে 11টি পত্র। বাংলা সাহিত্যে আমাদের মধুসূদনই এই প্রথম ধরনের এক অভিনব কাব্য লিখলেন, সেটা হলো পত্রকাব্য। পত্রকাব্য জিনিসটা কি? কাব্য কি? অসংখ্য কবিতার সমগ্রকে আমরা বলছি কাব্য। আর পত্রকাব্য কি? পত্রের আকারে কবিতা লেখা হচ্ছে। তোমরা যখন কবিতা পাঠ করবে তখন তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবে যে পত্রকাব্য জিনিসটা কি, বা কীরকম স্টাইলে, কীরকম ভাবে এই কবিতাটি তিনি লিখেছেন।
তো পত্রের আকারে তিনি কবিতা লিখছেন, তাই এটি পত্রকাব্য। এই কাব্যে তার 11টি পত্র আছে, আর এই কাব্যের নাম দিলেন বীরাঙ্গনা। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে বীরাঙ্গনা জিনিসটা কি। দেখো, বীরাঙ্গনাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসবে বীর যুক্ত অঙ্গনা। বীর মানে সাহসী, অঙ্গনা মানে নারী। বীরাঙ্গনা মানে হলো বীর সাহসী নারী। এবার প্রশ্ন, বীর সাহসী নারী বলতে গেলে তিনি কি বুঝিয়েছেন? মধুসূদন তার 11টি পত্রে 11 জন নারীর চরিত্র উল্লেখ করেছেন। এর আগে যত কবি সাহিত্যিক কাব্য, নাটক, উপন্যাস, ছোট গল্প যাই লিখেছেন, তারা তাদের বিষয়বস্তুর মধ্যে প্রধান চরিত্র হিসেবে ফুটিয়ে তুলেছেন পুরুষকে। শুধুমাত্র মধুসূদনই তার বীরাঙ্গনা কাব্যে নারী চরিত্রকেই প্রধান করে ফুটিয়ে তুলেছেন। বলেছেন এখানে পুরুষদের কোনো ভূমিকা নেই, এখানে যা করবে নারীরাই প্রধান ভূমিকা গ্রহণ করবে। কি রকম তারা বীর? কীরকম বীর? এই 11 জন নারী, বীর বলতে আমরা বুঝি সাহস, যার সাহসিকতা থাকবে, যে সাহস করে কিছু করবে, সেটাই হলো বীর, বীরত্ব। তারা এখানে বীরত্ব কিসে দেখিয়েছেন? তোমরা হয়তো ভাববে তারা হয়তো হাতে অস্ত্র নিয়ে রণসাজে সুসজ্জিত হয়ে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, যুদ্ধ করেছেন, শত্রুপক্ষকে পরাজিত করেছেন, সেই অর্থে তারা বীর না। সেই অর্থে তারা বীর নয়। তারা কোন অর্থে বীর? এই 11 জন নারী 11 জন পুরুষকে মনের কথা জানিয়েছেন পত্রের মাধ্যমে, কবিতা আকারে। কি মনের কথা? কেউ বা জানিয়েছেন, কেউ লিখেছেন পত্র তার স্বামীকে, কেউ লিখেছেন তার প্রেমিককে। তারা তাদের মনের কথা, কেউ স্বামীকে তার প্রেম নিবেদন জানিয়েছেন, কেউ বা স্বামীকে তিরস্কার করেছেন। এই রকমভাবে তারা তাদের মনের কথা, মনের অব্যক্ত কথা কাগজ কলমের মাধ্যমে কবিতা আকারে তারা তাদের মনের মানুষের সামনে পেশ করেছে। সেই অর্থে তারা সকলেই বীর, তাই তারা বীরাঙ্গনা। দেখো, এই বীরাঙ্গনা যে 11 জন নারী আছে, তারা যাদের পত্র লিখছে তারা কিন্তু প্রত্যেকেই বীর। বীরাঙ্গনাকে যদি আবার অন্যরকম ভাবে আমরা বিশ্লেষণ করি তাহলে কি হবে? বীরের অঙ্গনা, বীরের নারী। তারা যাদেরকে পত্র লিখছে তারা কিন্তু নিঃসন্দেহেই প্রত্যেকেই বীর। কেউ রাজা, অধিকাংশ কেউ রাজা আছে, কেউ রাজপুত্র আছে, কেউ বা শিক্ষাগুরু আছে। তারা প্রত্যেকেই কিন্তু বীর। তারা বীর এবং তারা বীর যোদ্ধা। আর এই নারীগুলো হচ্ছে সামান্য নগণ্য নারী। তাহলে মধুসূদনের দৃষ্টিভঙ্গি দেখো, যে এই সামান্য নগণ্য নারী হয়ে তারা এই রাজা এবং রাজপুত্রদের চরম সাহসিকতার সহিত মনের অব্যক্ত বাসনা পত্রের মাধ্যমে প্রেরণ করছেন। তার জন্য তো সাহসের প্রয়োজন হতে পারে। তো সেই সাহসিকতার জন্য মধুসূদন এই 11 জন নারীকে বীরাঙ্গনা বলেছেন। 11টি পত্রের আমি নাম বলছি। প্রথম পত্র হল দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দ্বারকানাথের প্রতি রুক্মিণী, দশরথের প্রতি কৈকেয়ী, লক্ষণের প্রতি সুপর্ণখা, অর্জুনের প্রতি দ্রৌপদী, দুর্যোধনের প্রতি ভানুমতী, জয়দ্রথের প্রতি দুশলা, শান্তনুর প্রতি জাহ্নবী, পুরুরবার প্রতি উর্বশী, নীলধ্বজের প্রতি জনা। 11তম যে পত্রটি নীলধ্বজের প্রতি জনা,
এটাই হলো আমাদের একাদশ শ্রেণীর পাঠ্য সিলেবাস। এই যে 11 জন নারী, আমরা 11 জন নারীর নাম কি পেলাম? শকুন্তলা, তারা, রুক্মিণী, কৈকেয়ী, সুপর্ণখা, দ্রৌপদী, ভানুমতী, দুশলা, জাহ্নবী, উর্বশী, জনা। এই 11 জন নারীকে মধুসূদন বীরাঙ্গনা বলছেন। কোন অর্থে তারা বীর? দেখো, দু একটি পত্রিকার সংক্ষিপ্ত বিষয়বস্তু বলছি, তাহলে হয়তো আরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্রথম পত্রের নাম হচ্ছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা। মধুসূদনের দৃষ্টিভঙ্গিতে শকুন্তলা হলো বীর নারী। পত্রে একটা জিনিস লক্ষ্য করো, আমরা চিঠিতে টু লিখি ইংরেজিতে, বাংলাতে লিখি প্রতি, আর নিচে ফ্রম। এটাও কিন্তু তাই, সেই ফরম্যাটে আছে, দুষ্মন্তের প্রতি শকুন্তলা। তাহলে এখানে কে কাকে পত্র লিখছে? শকুন্তলা পত্র লিখছে দুষ্মন্তকে। বিষয়বস্তুটা বলছি, দেখো তোমরা এর আগে এই বিষয়বস্তু শুনেছ। এটা মধুসূদন নিয়েছেন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে। শকুন্তলা হলো আশ্রম কন্যা। সে কিভাবে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে তোমরা জানো। তপবনের আশ্রম কন্যা হলো শকুন্তলা। সেই জঙ্গলে একদিন মৃগয়া করতে গেলেন রাজা দুষ্মন্ত। জঙ্গলে ঘুরতে 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 তিনি এসে উপস্থিত হলেন সেই কুটিরের সামনে। সেখানে আশ্রম কন্যা শকুন্তলাকে দেখতে পেলেন এবং তার রূপ যৌবনে আকৃষ্ট হয়ে তাকে গান্ধর্ব মতে বিবাহ করলেন। গান্ধর্ব মত কি? প্রকৃতিকে, গাছপালা, পশু পাখিকে সাক্ষী রেখে যে বিবাহ করা হয় তাকে বলে গান্ধর্ব বিবাহ। তিনি গান্ধর্ব বিবাহ করলেন শকুন্তলাকে এবং কিছুকাল তার সঙ্গে সময় কাটানোর পর তার নামাঙ্কিত একটি অঙ্গুরি অর্থাৎ আংটি তার আঙুলে পরিয়ে দিয়ে এবং তাকে এটাও বললেন যে আমি এখন রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি যে কোনো সময় সঙ্গীদের নিয়ে আমার রাজদরবারে উপস্থিত হবে, আমি তোমাকে সম্মানের সহিত পত্নী হিসাবে গ্রহণ করে নেব। এই বলে রাজা দুষ্মন্ত চলে গেলেন। কিন্তু চলে গেলেন তো গেলেন, আর ফিরেও দেখলেন না শকুন্তলার দিকে। শকুন্তলা কেমন থাকলো, কীরকম থাকলো, কীভাবে জীবনযাপন করছে, তিনি আর একবারের জন্য খোঁজ নিলেন না। পতিচিন্তায় কাতর শকুন্তলা, পতিচিন্তায় পাগলিনী শকুন্তলা তিনি ব্যাকুল হয়ে উঠলেন দুষ্মন্তের দেখা পাওয়ার জন্য। এখানে তোমরা আরও একটি কাহিনী তোমরা জানো, দুষ্মন্ত কেন শকুন্তলাকে স্মরণ করেননি। সেই ঋষি দুর্বাসার অভিশাপ ছিল। হ্যাঁ, সেই অভিশাপের জন্য তার দুই সঙ্গী অনুসয়া, প্রিয়ঙ্বদা, তারাই শুধু জানতো অভিশাপের কথা। যাই হোক, এগুলো তোমরা জানো, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তো শকুন্তলা আর থাকতে পারল না। পতি চিন্তায় পাগলিনী শকুন্তলা শুধু গালে হাত দিয়ে স্বামীর কথা ভেবেই যাচ্ছেন। তিনি বাধ্য হয়ে শেষ পর্যন্ত চরম সাহসিকতার সহিত স্বামীকে পত্র লিখলেন, স্বামীকে স্মরণ করাচ্ছেন যে তিনি তার একমাত্র পত্নী, তিনি তাকে গান্ধর্ব মতে বিবাহ করেছেন, তার সঙ্গে সময় কাটিয়েছেন, তাকে প্রতিশ্রুতি দিয়ে তিনি চলে গেছেন, কিন্তু তাকে আর তিনি স্মরণ করছেন না। তিনি কেন করছেন না এবং তাকে যেন স্মরণ করেন, সেই উদ্দেশ্যেই চরম সাহসিকতার সহিত শকুন্তলা দুষ্মন্তকে পত্র লিখছেন। সেই অর্থে মধুসূদনের দৃষ্টিভঙ্গিতে শকুন্তলা বীর। দেখো, বীর কেন বলছে মধুসূদন শকুন্তলাকে? তাদের বিয়ে তো কেউ দেখেনি। রাজা দুষ্মন্ত তো সম্রাট, তিনি একজন রাজা, তার কাছে শকুন্তলা সামান্য নগণ্য একটি নারী। তাদের বিয়ে হয়েছে গান্ধর্ব মতে, সেটাও কেউ জানে না। তাই রাজা দুষ্মন্ত যে কোনো সময় অস্বীকার করতেই পারেন। তবুও শকুন্তলা কীরকম সাহসিকতার সহিত পত্র লিখছেন দুষ্মন্তকে, একজন সম্রাটকে পত্র লিখছেন, সেই অর্থে সে বীর, তাই সে বীরাঙ্গনা। তারপরে দেখো আর একটি পত্র বলছি, দশরথের প্রতি কৈকেয়ী। তাহলে এখানে কৈকেয়ী পত্র লিখছে কাকে? রাজা দশরথকে। মধুসূদন কৈকেয়ীকে বলছেন বীরাঙ্গনা। কেন কৈকেয়ী বীরাঙ্গনা?
একবার দেবাসুরের যুদ্ধ হয়। দেবাসুরের যুদ্ধ মানে দেবতা এবং অসুরদের যে যুদ্ধ, তাকে বলে দেবাসুরের যুদ্ধ। সেই দেবাসুরের যুদ্ধে দেবরাজ ইন্দ্রকে সহযোগিতা করার জন্য অযোধ্যার রাজা দশরথ যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন যুদ্ধ করতে। সেই যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি আক্রান্ত হন এবং অসুস্থ হয়ে পড়লেন। দশরথের ছিল 3টি পত্নী। প্রথম পত্নীর নাম কৌশল্যা, তারপরে কৈকেয়ী, তারপর সুমিত্রা। 3টি পত্নীর মধ্যে সবচেয়ে দশরথের প্রিয় পত্নী ছিল কৈকেয়ী। তিনি অবশ্যই দেখতে খুবই সুন্দরী ছিলেন। তো সেই কৈকেয়ীর পরম সেবা শুশ্রূষায় রাজা দশরথ আরোগ্য লাভ করল এবং তার সেবা শুশ্রূষায় খুশি হয়ে রাজা দশরথ তাকে 2টি বর দিতে চেয়েছিলেন। এই ঘটনাটি নেওয়া হয়েছে রামায়ণ থেকে। সেই সময়ে কৈকেয়ী বর 2টি নেননি, বলেছিলেন আমি উপযুক্ত সময় আসলে বর 2টি চেয়ে নেব। এই হলো রামায়ণের ঘটনা। কি বর সেগুলো তোমরা হয়তো জানো, এই ঘটনা শুনেছ। মধুসূদন কি বলছেন? মধুসূদন বলছেন রাজা সেবা শুশ্রূষায় সন্তুষ্ট হয়ে কৈকেয়ীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কি প্রতিশ্রুতি? যে তার পুত্র ভরতকে রাজা করবেন। দেখো, তার 3টি পত্নী বললাম। প্রথম পত্নীর নাম কৌশল্যা, কৌশল্যার পুত্র হচ্ছে একটা, তার নাম হচ্ছে রামচন্দ্র। দ্বিতীয় পত্নী কৈকেয়ী, কৈকেয়ীর একটা পুত্র, তার নাম হচ্ছে ভরত। তৃতীয় পত্নী হচ্ছে সুমিত্রা, তার দুটো সন্তান, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তাহলে কৈকেয়ীর সন্তান ভরতকে রাজা করব বলে প্রতিশ্রুতি দিয়েছিল রাজা দশরথ। এবার বেশ কিছুদিন চলে যাওয়ার পর রাজা দশরথ যখন রাজকার্য থেকে বিরতি চাইছেন, তখন তিনি ভাবলেন নিয়ম অনুযায়ী তার জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ রামচন্দ্রকে রাজা করবেন, এটা তিনি ঘোষণা করলেন। সেই খবর এসে পৌঁছালো কৈকেয়ীর দাসী মন্থরা বাই। সেই মন্থরা বাইয়ের কুমন্ত্রণায় কৈকেয়ী রাগান্বিত হয়ে পড়লেন। কি রাগান্বিত? যে রাজা দশরথ তো তাকে বলেছিলেন যে তার পুত্র ভরতকে রাজা করবেন, তাহলে এখানে তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজা করার কথা বলছেন। তাই তিনি ক্ষোভে ফেটে পড়লেন। সেই মনের জ্বালা তিনি কিভাবে প্রকাশ করবেন? সেই মনের জ্বালা এবং তিরস্কার তিনি ব্যক্ত করলেন পত্রের মাধ্যমে। সেই অর্থে কৈকেয়ী বীরাঙ্গনা বা বীর। কি বলছেন পত্রের মাধ্যমে? রাজা দশরথ বেঈমান, রাজা দশরথ প্রতিশ্রুতি রাখতে পারছেন না, তাহলে তার এই প্রতিশ্রুতির কথা তিনি সমস্ত প্রজাদের জানিয়ে দেবেন এবং এটাও জানাবেন যে রাজা দশরথ প্রতারক। এই রকম কথা তিনি চরম সাহসিকতার সহিত পত্রের মাধ্যমে তার স্বামীকে জানাচ্ছেন। তাই মধুসূদনের দৃষ্টিভঙ্গিতে কৈকেয়ী হলো নিঃসন্দেহে বীরাঙ্গনা। তাহলে বীরাঙ্গনার কনসেপ্টগুলো মোটামুটি তোমাদের ক্লিয়ার হচ্ছে। আর একটা পত্রে বলি, সোমের প্রতি তারা, এটা হলো সমাজ নিন্দিত একটি পত্র। কীরকম? দেবগুরু বৃহস্পতি তার কাছে বিদ্যা অর্জন করতে আসছে তার শিষ্য সোম, আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। তাহলে এখানে তারা পত্র লিখছে কাকে? সোমকে। তাহলে তারার সঙ্গে সোমের সম্পর্ক কি? গুরুমার সম্পর্ক। তারার স্বামী বৃহস্পতি যদি সোমের গুরু হয়, তাহলে তারা হলো কি? গুরুমা। তাহলে সেই গুরুমা অর্থাৎ তারা তার সন্তান তুল্য সোমকে পত্র লিখছে। তাই এটা বলছে সমাজ নিন্দিত একটি পত্র। কীরকম? দেখো, দেবগুরু বৃহস্পতির বাড়িতে বিদ্যা অর্জনের জন্য এসছেন। তখনকার সময়ে গুরুর আশ্রমে আসতে হতো, গুরুর সেবা শুশ্রূষা করতে হতো, বিদ্যা অর্জন করতে হতো। আবার
পাঠ শেষ হয়ে গেলে আপন আলোয় চলে যেতে হতো। ঠিক সেরকমই সোমের হয়েছে। সোম এসছে দেবগুরু বৃহস্পতি বাড়িতে, আশ্রমে এসছেন বিদ্যা অর্জনের জন্য, কিন্তু তারা তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছেন। এবার সোম তার পড়াশোনার পাঠ চুকিয়ে দিয়ে সে যখন তার নিজের বাড়িতে চলে যাবেন, সেই খবর যখন তারা শুনল, তখন তারা মানে মনের দিক দিয়ে ভেঙে পড়ল, ব্যাকুল হয়ে উঠল যে সে তার মনের মানুষকে কালকে থেকে আর দেখতে পাবে না। যে সোমকে স্মরণ করেই তার পথ চলা শুরু, দিন অতিবাহিত করা, কালকে থেকে সে আর দেখতে পাবে না, তাহলে সে কিভাবে বাঁচবে? তাই তার মনের অব্যক্ত সে ভাবছে, আমি তো সোমকে আমার মনের যা কামনা বাসনা সেটা আমিই জানি, সোম তো জানে না। তাই সে পত্রের মাধ্যমে চরম সাহসিকতার সহিত সে সোমকে পত্র লিখল। সমাজ নিন্দা, লোকলজ্জা সব কিছু বাদ দিল, স্বামীকে বাদ দিল, সব কিছু, সব ভয় ভীতি সব কিছু এড়িয়ে সে চরম সাহসিকতার সহিত পত্র লিখছে সোমকে, সন্তান তুল্য সোমকে। তাই সেই উদ্দেশ্যে মধুসূদন দৃষ্টিভঙ্গিতে তারা নিঃসন্দেহে বীরাঙ্গনা। তো এরকমভাবে 11টি পত্রিকার 11 জন নারী নিজ নিজ গুণে তারা সকলেই কিন্তু বীর। তাই মধুসূদন এই কাব্যের নাম বীরাঙ্গনা রেখেছেন। আর আমাদের 11তম পত্রিকা হলো নীলধ্বজের প্রতি জনা, যেটা পরবর্তী যখন ক্লাস হবে তখন আমরা নীলধ্বজের প্রতি জনা নিয়ে আলোচনা করব। জনাকে, নীলধ্বজই বা কে, তাদের পরিচয় কী, সেটা আমরা পরের ভিডিওতে পরের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক।